দেখো, কালকে বায়োলজি থেকে 3টে ক্লাস বিপিএসসি তে মানে পরশু এসেছে। একটা ছিল ফার্স্ট যে কোয়েশ্চেন ছিল, স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ বায়োলজি কাকে বলা হয়? তো আনসার সেম। ঠিক আছে। সেকেন্ডটা ছিল যে বাইল জুস যেটা তোমার আসে কোথায় থেকে? লিভার থেকে। ঠিক আছে। তো সেই লিভার থেকে যেটা বাইল জুস আসে সেটা যায় কোথায়? ঠিক আছে। তো অপশনসে প্যানক্রিয়াস তো ছিল না। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওখানে স্মল ইন্টেস্টাইন ছিল। তো ওটা আনসার হবে। ঠিক আছে। আর একটা কোশ্চেন ছিল যে তোমার ইয়ে কে কে দিয়েছিল, ফার্স্ট অ্যাটমিক থিওরি কে দিয়েছিল? ঠিক আছে। যাই হোক, তো ওটা কেমিস্ট্রিতে পড়িয়েছিলাম। আর কোশ্চেন একটা ছিল, স্প্লিন ফিভার কাকে বলা হয়? ওটা ডিজিজে পড়াবো। তো মোটামুটি দেখবে পড়ানো জিনিসের মধ্যেই সবই এসেছিল। ঠিক আছে। আচ্ছা, ফিজিক্স থেকে কিরকম এসেছিল? ফিজিক্স থেকে জাস্ট একটাই এসেছিল কোশ্চেন, আর সেটা ছিল যে ফিজিক্সের কোশ্চেন ছিল তোমার উম, এটা এসআই ইউনিট, এসআই ইউনিট অফ, এসআই ইউনিট অফ কার ছিল? না, এসআই ইউনিট ছিল না। সরি। রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি হবে? রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি হবে? অপশনতে ভি বাই আই ছিল। ঠিক আছে। আর ইকুয়াল টু ভি বাই আই, এটা। ঠিক আছে, এটাই ছিল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর আর একটা ছিল ম্যাগনেটিক থেকে ছিল, সেটাও করিয়েছিলাম। ওয়ান টেসলা ইকুয়াল টু কি হয়? ওয়ান টেসলা ইকুয়াল টু কি হয়? ঠিক আছে, ওয়ান টেসলা ইকুয়াল টু কি হয়? বুঝলে? এটা ছিল অপশনের মধ্যে, অনেকগুলো ছিল। তো ওয়ান টেসলা ইকুয়াল টু কি হয়, এটাও আমি করিয়েছিলাম তোমাদের। আর তো কেউ এলো না। দেখি যদি থাকেও কোশ্চেন এক্সাক্ট, আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কোশ্চেন। আমি করিয়েছিলাম ওটা। হুম। এখন ঠিক খুঁজে পাচ্ছি না, বাট খুঁজে পেলে আমি বলে দেবো, দেখিয়ে দেবো ওটা। যাই হোক, চল। এটা এখন খুঁজে পাচ্ছি না। আমি করিয়েছি, এইটুকু বলবো, করিয়েছি। কি স্যার? ওয়ান টেসলা ইকুয়াল টু কি হবে, ওটাই এসেছিল পরীক্ষা। ওয়েবার পার মিটার স্কয়ার। না না, ওটা এডিটেড ফর্মে ছিল, মানে ওকে চেঞ্জ করে দিয়েছিল। ঠিক আছে। ওটা আমি চেঞ্জ করিয়েছিলাম। তো ওটা ওইভাবে ডাইরেক্ট ছিল না, চেঞ্জ করিয়েছি। অপশন ঠিক কি আছে। ছিল? যাই হোক, অপশন মনে এখন পড়ছে না, পরে আমি বের করে দিই।
আচ্ছা এটা দিয়ে দেবো, মানে ইজি ছিল তো। অপশন আমি দেখবো পরে, বের করে দেবো। যাই হোক, ছিল ইজি, এইটুকু বলবো কি সায়েন্স থেকে 5-7টা কোশ্চেন ছিল কিন্তু সহজ ছিল। টাফ সেকশন করেছিল ইতিহাস, কারণ একদম হিস্ট্রি থেকে যে কিরকম করেছিল? আর ও বিশাল টাফ ছিল। টাফ বলতে কি একদম পুরো ডেট বাই ডেট জিজ্ঞেস করা হয়েছে, কি কত তারিখ, মানে কোনো জিনিস ঘটনাকে ডেটে নিয়ে গেছে, ফ্যাক্ট পুরো করে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি মনেই হচ্ছিল না কি ওটা ইউপিএসসি, ওটা মনে হচ্ছিল গ্রুপ ডি পরীক্ষা, বুঝেছি। মানে এমন টাফ করেছিল, মানে টাফ বলে কোনো জিনিস টাফ নেই, কোন তারিখে হচ্ছে। পলিটি থেকে ভালো কোশ্চেন ছিল, কি জিজ্ঞাসা করা হয়েছিল কি ইন্ডিয়ার কোন কোন স্যার, এমন প্রেসিডেন্ট রয়েছে। হ্যাঁ বলো। স্যার, নেটে অ্যাকচুয়ালি এখন না, নেটেও খুব বেশি হিস্ট্রি থেকে শুধু সাল আর ডেট ভরিয়ে দিচ্ছে। তারপরে বিহারেও দেখছি হ্যাঁ বিহারের পরীক্ষাগুলোতেও না সাল আর হ্যাঁ। ডেট ভরিয়ে দিচ্ছে। তার মানে ওয়েস্ট বেঙ্গলেও তো আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে সিস্টেমটা। দেখো জিনিসটা, ওটা খুবই খারাপ জিনিস এটা। যাই হোক, যে যিনি পেপার এটা তৈরি করেছে খুবই খারাপ, এটা বিপিএসসি বা সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড পেপারই নয়, ঠিক আছে। যদিও যাই হোক, কারণ কেউ হয়তো এখানে ভালো পড়াশোনা না করাও ছেলে বেরিয়ে যাবে আর সিরিয়াস ক্যান্ডিডেট দাঁড়িয়ে যাবে, মানে থেকে যাবে, আর পারবে না। আচ্ছা, তাছাড়াও আরো ছিল, যে কোশ্চেন গুলো ছিল সে সহজ কোশ্চেন ছিল। যেমন আর একটা ছিল কোশ্চেন তোমার, হ্যাঁ ইতিহাস থেকে কোশ্চেন ছিল খুব সহজ। কিছুটা একদম সহজ করেছে কিন্তু কিছুটা হার্ড করেছে, ঠিক আছে। যাই হোক, পরে ওসব চর্চা করবো, আগে পড়িয়ে। আচ্ছা, আমরা ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলস পড়ে নিয়েছিলাম, ঠিক আছে। টাইপস, তার মধ্যে ডিফারেন্স আমরা পড়িয়ে নিয়েছিলাম। এটা লেকচার নাম্বার 3 হবে, লেকচার 3, 15, 12। তবে এইটুকু বলবো কি, যারা নোট করবে না তাদের কাজে কিন্তু বেবি হেল্প করবে, নোট থেকে কোশ্চেন বাইরে যাচ্ছে না। নোট বারবার রিভিশন করলে, কেমিস্ট্রি তো একদম ডিট্টো কোশ্চেন পুরো এখান থেকেই ছিল। হ্যাঁ, বলা হয়েছিল ইয়ে মানে যে তোমার বাড়িতে যেটা ইয়ে পাথর যে বসাও সেটা কিসের থাকে, বুঝেছো। ওটা কেমিস্ট্রিতে লিখেছে, থার্মোস্টেট। সিএসিও কি তো? থার্মো ওটাতে থার্মোপ্লাস্টের সেটিং কিছু এরকম কিছু হবে, ঠিক আছে। যাই হোক, দেখো আগের দিন যেটা আমরা পড়িয়েছিলাম ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে বলেছিলাম নিউক্লিয়াস ডেভেলপ হবে না, মানে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, রাইবোসোম থাকবে না, লাইসোসোম থাকবে না, এগুলো কিছুই থাকবে না, ঠিক আছে। কিন্তু ইউক্যারিওটিকতে বলেছিলাম সবকিছুই থাকবে। প্রোক্যারিওটিকতে একটা আরো জিনিস বলেছিলাম, কি প্রোক্যারিওটিকতে যে ডিএনএ হবে সেটা সিঙ্গেল হেলিক্স সার্কুলার টাইপ হবে, আর ইউক্যারিওটিকতে ডাবল হেলিক্স থাকবে, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে একটা জিনিস আরো বলে দিই, যেটা ডিএনএ যেটা রয়েছে না, সে মাইটোকন্ড্রিয়াতেও নিজের ডিএনএ পাওয়া যায়। মানে সেলের মধ্যে একটা ডিএনএ তো আছে নিউক্লিয়াসে, আর মাইটোকন্ড্রিয়াতেও ডিএনএ পাওয়া যায়, কিন্তু তফাৎ এটাই রয়েছে কি সেলের ভিতরে যে ডিএনএ থাকে ওটা ডবল হেলিক্স থাকে, ঠিক আছে। আর যে মাইটোকন্ড্রিয়াতে থাকে সেটা সিঙ্গেল হেলিক্স সার্কুলার টাইপ থাকে, সার্কুলার টাইপ, ঠিক আছে। এবার কোশ্চেনটা এটা রয়েছে কি ব্যাকটেরিয়ার ডিএনএ কেমন। ব্যাকটেরিয়ার ডিএনএ যেটা রয়েছে সেটাও সিঙ্গেল হেলিক্স। এবার সিঙ্গেল আর ডাবল হেলিক্স তোমরা সব আগে জেনে রাখো, এটা তো তুমি জানো, ঠিক আছে। এটা ডাবল হেলিক্স রয়েছে, বার্স্টান এন্ড ক্রিক এটা খোঁজ করেছিল, ডাবল হেলিক্স। ওকে, ডিএনএ। আর সিঙ্গেল হেলিক্স যেটা রয়েছে সার্কুলার, এটা হলো সিঙ্গেল হেলিক্স সার্কুলার ডিএনএ, ঠিক আছে। মাথায় একটা জিনিস রাখবে, এই ডিএনএ নিউক্লিয়াসে পাওয়া যায়, ঠিক আছে, অফ ইউক্যারিওটিক সেল।
ইউক্যারিওটিক সেল। আর এটা ডিএনএ যেটা রয়েছে সে মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন তো ডিএনএ সেন্টার ছাড়া, নিউক্লিয়াস ছাড়া কোথায় পাওয়া যায়? ঠিক আছে, নিউক্লিয়াস ছাড়া কোথায় পাওয়া যায়? প্রথম কোশ্চেন তো এটাই জিজ্ঞেস করবে কি নিউক্লিয়াস ছাড়া কোথায় পাওয়া যায়, তো বলবে মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়াতে কেমন পাওয়া যায়? সিঙ্গেল হেলিক্স পাওয়া যায়। ব্যাকটেরিয়া যে নিউক্লিয়াস থাকে, ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস, সেখানেও এটাই পাওয়া যায়। ঠিক আছে, বা প্রোক্যারিওটিক সেলতে, প্রোক্যারিওটিক ক্যারিওটিক সেলতে এটাই পাওয়া যায়। এই জন্য জানো এই ডিএনএ নাম পড়ে গেছে কি, এটাইকে বলা হয় এমডিএনএ। কেন এমডিএনএ বলা হয়? এম মানে মাইটোকন্ড্রিয়া, ডিএনএ। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করবে মাইটোকন্ড্রিয়াকে কার সাথে কম্পেয়ার করা হয়, তো মাইটোকন্ড্রিয়াকে ব্যাকটেরিয়ার সাথে কম্পেয়ার করা হয়। ঠিক আছে, ব্যাকটেরিয়া সেল সাথে কম্পেয়ার করা হয়। বুঝতে পারলে কিনা বলো? বোঝা গেল? হ্যালো, বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ এবার স্যার। ব্যাকটেরিয়া যখন হ্যাঁ, তো ব্যাকটেরিয়া এলো, ব্যাকটেরিয়াতে দুটো ডিএনএ পাওয়া যায়। ব্যাকটেরিয়াতে টু ডিএনএ। ঠিক আছে, ওকে। একটা তো সেলের মধ্যে থাকে, ইনসাইড সেল। একটা এক্সট্রা ডিএনএ থাকে, এক্সট্রা ডিএনএ। ঠিক আছে, এই ডিএনএ কে এই ডিএনএ কে বলা হয় প্লাজমিড, প্লাজমিড। ঠিক আছে, আর এটাকে তো বলাই হয় এই সিঙ্গেল হেলিক্স সার্কুলার ডিএনএ। ঠিক আছে, বুঝতে পারলে কি? এবার এটাকে কি করা হয়, যদি এটাকে সরিয়েও দেওয়া হয় না ব্যাকটেরিয়া থেকে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এটা কেমন থাকে? এটাও সিঙ্গেল হেলিক্সই থাকে, এটাও সিঙ্গেল হেলিক্স থাকে। ঠিক আছে, এটাও সিঙ্গেল হেলিক্স থেকে, তফা এটাই থাকে যে এটা ইনসাইড দা সেল না বলে ইনসাইড দা নিউক্লিয়াসে থাকে। ওই রকম আন্ডার ডেভেলপ মানে খুব একটা নেই, ওই জন্য ঠিক আছে সেলের ভিতরে রয়েছে, এক্সট্রা এক্সট্রা ডিএনএ রয়েছে, পড়ে রয়েছে, সেলের মধ্যেই রয়েছে, বাট এক্সট্রা রয়েছে। এটাকে ইউজ কিভাবে, কি জন্য করা হয়? এটা এক্সট্রা সেলুলার ডিএনএ বলতে পারো, এক্সট্রা সেলুলার ডিএনএ। এটাকে ইউজ করা হয় রিসার্চ পারপাস। ঠিক আছে, এটি ইউজ ফর রিসার্চ। বুঝতে পারলে? মাথায় রাখবে, ব্যাকটেরিয়া যে সেল রয়েছে না, ব্যাকটেরিয়া সেল, সেটার মধ্যে একটা মুভমেন্ট করার জন্য আলাদা করে পার্ট থাকে। ঠিক আছে, ফ্ল্যাজিলা বলা হয়। ব্যাকটেরিয়া সেল মধ্যে একটা ফ্ল্যাজিলা রয়েছে। ঠিক আছে, ফ্ল্যাজিলে এটা মুভমেন্ট করে, মুভমেন্ট পারপাস। ঠিক আছে, ওকে। মুভমেন্ট পারপাস জন্য এটা ফ্ল্যাজিলা একটা ব্যাকটেরিয়া সেল মধ্যে পাওয়া যায়। ফ্ল্যাজিলা কেমন হয়? একটা লম্বা মতন এরকম যদি সেল রয়েছে না, সাপোজ এইরকম সেল রয়েছে না, তো এইরকম করে এখান থেকে এরকম করে একটা ফ্ল্যাজিলা থাকে। এটাকে ফ্ল্যাজিলা বলা হয়, ফ্ল্যাজিলা। হ্যাঁ, ফ্ল্যাজিলা। এটা দিয়ে কি করা হয়, ব্যাকটেরিয়া মুভ করতে থাকে। এটা ব্যাকটেরিয়া সেল যদি রয়েছে, ব্যাকটেরিয়া সেল। বুঝতে পারলে কি না? দেখো, ভেঙে ভেঙে পড়াচ্ছি কিন্তু নোটে সবকিছু ভালো করে সাজানো দেওয়া আছে। ওকে, জাস্ট বোঝার চেষ্টা করো। কারো কিছু অসুবিধা রয়েছে বলো?
রাজনব, শুভ, শুভ্র, অসুবিধা আছে এই অবধি? স্যার জিনিসটা না আরেকবার না, বলুন, যেটা বললেন। হ্যাঁ বলে দিচ্ছি। বললাম কি, দেখো, ফার্স্টে বললাম কি ডিএনএ, ডিএনএ দু রকম। একটা সিঙ্গেল হেলিক্স ডিএনএ, সার্কুলার ডিএনএ, এটা সিঙ্গেল হেলিক্স মানে সিঙ্গেলি এটা হেলিক্স বানানো হয়েছে আর সার্কুলার টাইপ হয়েছে। আর একটা হয় ডাবল হেলিক্স ডিএনএ। ঠিক আছে, আমাদের যে মানুষের মধ্যে বা যতগুলো ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়াস রয়েছে না, ইউক্যারিওটিক সেলের, তার মধ্যে ডাবল হেলিক্স ডিএনএ পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে তার মধ্যে যে ডিএনএ থাকে না, সেটা থাকে সিঙ্গেল হেলিক্স সার্কুলার এইরকম ডিএনএ। ঠিক আছে, আর প্রোক্যারিওটিক সেল মানে ব্যাকটেরিয়ার মধ্যে প্রোক্যারিওটিক সেল পাওয়া যায়, তো ব্যাকটেরিয়া সেল বলো বা প্রোক্যারিওটিক সেল বলো, তার মধ্যে যেটা ডিএনএ থাকে সেটা সিঙ্গেল হেলিক্স ডিএনএ থাকে। তাহলে তুমি কি বুঝবে? প্রোক্যারিওটিক সেল জিজ্ঞেস করলে কিরকম ডিএনএ থাকে, বলবে কি সিঙ্গেল হেলিক্স সার্কুলার ডিএনএ। ব্যাকটেরিয়ার মধ্যে কেমন থাকে বলুন? সিঙ্গেল হেলিক্স সার্কুলার ডিএনএ। মাইটোকন্ড্রিয়াতে কেমন থাকে? সিঙ্গেল হেলিক্স সার্কুলার ডিএনএ। ঠিক আছে, এইবার তোমাকে যদি জিজ্ঞেস করে কি মাইটোকন্ড্রিয়াকে কার সাথে কম্পেয়ার করা যায়, বলবে ব্যাকটেরিয়া সেল সাথে। না হলে বললে ব্যাকটেরিয়া সেল না থাকলে বলবে প্রোক্যারিওটিক সেল সাথে মানে একে মাইটোকন্ড্রিয়াকে কম্পেয়ার করা যেতে পারে। ঠিক আছে, যেহেতু মাইটোকন্ড্রিয়াতেও একই ডিএনএ, ব্যাকটেরিয়াতেও একই ডিএনএ, প্রোক্যারিওটিক সেলতে একই ডিএনএ, আর সেই ডিএনএ নাম কি রয়েছে? সিঙ্গেল হেলিক্স সার্কুলার ডিএনএ। তাই জন্য মাইটোকন্ড্রিয়া এর মধ্যে সব থেকে মেইন পাওয়ার সেন্টার মানে বড় জিনিস, একটা ফেমাস জিনিস রয়েছে। সেই জন্য এই ডিএনএ সিঙ্গেল হেলিক্স ডিএনএ কে এমডিএনও বলা হয় সামটাইম। বুঝলে? এবার বললাম ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যখন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ কিভাবে করো, মুভমেন্ট করার জন্য তার ভিতরে একটা লেজ টাইপের লাগানো থাকে, সেল থেকে লেজ মতন একটা বেরোনো থাকে। ঠিক আছে, তো ওটাকে ফ্ল্যাজেলা বলা হয়। তো ব্যাকটেরিয়া এটা দিয়ে মুভমেন্ট করে, তাই জন্য লিখলাম ব্যাকটেরিয়া সেলের মধ্যে ফ্ল্যাজেলা থাকে, মানে মধ্যে মানে বাইরে থেকে একটা লেজ মতন বাইরে বেরিয়ে থাকে। এটা মুভমেন্ট পারপাসে ইউজ করা হয়। ঠিক আছে, তাছাড়া বললাম ব্যাকটেরিয়াতে দুটো ডিএনএ পাওয়া যায়, দুটোই সিঙ্গেল হেলিক্স পাওয়া যায়। একটা তো কাজ লাগে, মানে একটা কাজ লাগে মানে সেল কোশিকার জন্য, আর একটা এমনি পড়ে থাকে, একটা সেলুলার ডিএনএ থাকে। যে কাজ লাগে সেটাও সিঙ্গেল হেলিক্স, আর যেটা কাজে না লাগে সেটাও সিঙ্গেল হেলিক্স। বাট যেটা কাজে লাগে না, এক্সট্রা যেটা সেলুলার ডিএনএ রয়েছে, সেটাকে আমরা প্লাজমিড বলা হয়। পরীক্ষাতে জিজ্ঞেস করবে হোয়াট ইজ প্লাজমিড, তুমি লিখবে এক্সট্রা সেলুলার ডিএনএ অফ ব্যাকটেরিয়া বেট ইউজ ফর দ্য পারপাস অফ রিসার্চ। রিসার্চ পারপাসের জন্য সাইন্টিস্ট ইউজ করে। বুঝতে বুঝতে পেরেছো কিনা বলো, পুরোটাই বলে দিলাম। বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলবে। না না স্যার, হ্যালো, পরিষ্কার পরিষ্কার স্যার। কোশ্চেনটা কোথায় রেখে দিলাম, নাহলে আমি তোমাদেরকে দেখাতাম কত সুন্দর সুন্দর কোশ্চেন। এলে আমি দেখাবো তোমাদের পরে। হুম, চলো। তোমার যেই কবে? 17 তারিখ, 3rd সেপ্টেম্বর। দেখো, প্রোটোপ্লাজমা বলেছিলাম কি? হ্যাঁ, মনে পড়ে গেল। এই প্রোটোপ্লাজমা থেকেই মনে পড়ে গেল কি পরীক্ষাতে এসেছিল ব্লাডের মধ্যে লিকুইড পার্টটাকে কি বলা হয়। বুঝলে কি? ব্লাডের মধ্যে লিকুইড পার্টটাকে কি বলা হয়? কি বলা হয়? বুঝলো? প্লাজমা, প্লাজমা, ধাত্র। হুম, তাহলে বুঝতে পেরেছো? তো এই প্রোটোপ্লাজমা, যাই হোক, ব্লাডের মধ্যে যে লিকুইড পার্ট রয়েছে ওটাকে
ইয়ে প্লাজমা বলা হয়, ঠিক আছে, এটাই কোশ্চেন। তো এটা নেক্সট নাম্বার বায়োলজির কোশ্চেন, ঠিক আছে। আমি আজকে প্রোটোপ্লাজমাতে আমি তোমাদেরকে বলেছিলাম দুটো পার্ট থাকে, একটা পার্ট থাকে সলিড পার্ট, একটা পার্ট থাকে লিকুইড, ঠিক আছে। সলিড পার্ট আর প্লাস লিকুইড পার্ট থাকে, থাকে না, লিকুইড পার্ট। আমি দুটোই বলেছিলাম কি সলিড পার্টকে আমরা আমাদের বলা হয় সেল অর্গানিল, ঠিক আছে। সলিড পার্টটাকে বলা হয় সেল অর্গানিল। আর লিকুইড পার্টকে আমরা দু ভাগে ডিভাইড করি, ঠিক আছে। একটাকে বলেছিলাম সাইটোপ্লাজমা, আর একটাকে বলেছিলাম নিউক্লিয় প্লাজমা। এটা ইনসাইড মেম্বার, সেল মেম্বার, ইনসাইড সেল মেমব্রেন থাকে, সেল মেমব্রেনের ভিতরে থাকে, ঠিক আছে। লিকুইডের যে কোনো জায়গায় তুমি দেখবে সাইটোপ্লাজমা থাকে, মানে সেলের মধ্যে যে সাইটোপ্লাজমা ছড়িয়ে থাকে, এটা ইনসাইড দ্য নিউক্লিয়াস, ইনসাইড দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে যে লিকুইড থাকে সেটাকে নিউক্লিওপ্লাজমা বলা হয়, ঠিক আছে, ক্লিয়ার। সাইটোপ্লাজমা, নিউক্লিওপ্লাজমা, সেল অর্গানেজ আগের দিন ছেড়েছি। এটাকে বলা হয় যতগুলো অর্গ্যান রয়েছে, অর্গ্যানস অফ সেল, অর্গ্যান অফ সেল, ঠিক আছে, ওকে। যে কোনো অর্গ্যান যে সেলের মধ্যে রয়েছে সেটাকে আমরা বলা হয় সেল অর্গানেল অ্যাকশন। এই সেল অর্গ্যান বেসিস অফ বেসিস অফ সেল মেমব্রেন, সেল মেমব্রেনের বেসিসে এটাকে তিন টাইপে ডিভাইডেড ইনটু থ্রি টাইপ, ডিভাইডেড ইনটু থ্রি টাইপ, ঠিক আছে, থ্রি টাইপ, তিন ভাগে ডিভাইড করা হয়। এই তিন টাইপ কোন কোনটা রয়েছে সেটা জেনে নিন। একটা থাকবে ডাবল মেমব্রেন অর্গানেল, ডাবল মেমব্রেন কভার সেল অর্গান, সিঙ্গেল মেম্বার, সিঙ্গেল মেমব্রেন কভার সেল অর্গান, আর নো সেল মেমব্রেন, ঠিক আছে, সেল অর্গান, ঠিক আছে। তো একটাতে এমন সেল অর্গান থাকবে যেটাতে ডবল মেমব্রেন থাকবে তার উপর, ঠিক আছে। একটা এমন সেল অর্গান থাকবে যার উপর সিঙ্গেল সেল সেল মেমব্রেনের কভার থাকবে, আর এটা একটা থাকবে এমন যার উপর কোনো কভারই থাকবে না। তো এইটাতে তিনটে, তার মধ্যে খুব ফেমাস যেটা রয়েছে, তিনটে তার মধ্যে সব থেকে ফেমাস যেটা রয়েছে সেটা মাইটোকন্ড্রিয়া রয়েছে, ঠিক আছে। বাট তুমি মনে রাখো সবকটা, নিউক্লিয়াসতে থাকে ডবল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়াতে থাকে ডবল মেমব্রেন, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াতে থাকে ডবল মেমব্রেন, ক্লোরোপ্লাস্টে থাকে ডবল মেমব্রেন, ক্লোরোপ্লাস্টে থাকে ডবল মেমব্রেন, ঠিক আছে। এখানে যেটা রয়েছে, যেখানে সিঙ্গেল সিঙ্গেল মেমব্রেন রয়েছে, এখানে চারটে এমন জিনিস পাবে ইম্পর্টেন্ট, এমনি আরো আছে বাট ইম্পর্টেন্ট চারটে মনে রাখো, ঠিক আছে। ফার্স্ট নাম্বার যেটা রয়েছে সেটা লাইসোসোম, ঠিক আছে, লাইসোসোম, লাইসোসোম, লাইসোসোমকে কি বলা হয়? হ্যালো,
লাইসোসোমকে কি বলা হয়? আগের দিন বলেছিলাম, বলো তো। সুইসাইড, ওই কি হ্যাঁ, সেল, সুসাইডাল ব্যাগ। সুসাইডাল ব্যাগ। সুইসাইডাল ব্যাগ। হ্যাঁ, সুসাইডাল ব্যাগ বলা হয়, আত্মঘাতী থৈলি। ঠিক আছে, সেলের আত্মঘাতী থৈলি বলা হয়, ব্যাগ বলা হয়। তাছাড়া এটাকে ক্লিনার মানে উম, সাফাই কর্মী বা যা বলতে পারো, এটা সেল মেমব্রেন। কারণ কি, সেলকে যে পরিষ্কার ক্লিন করার যে জিনিস থাকে এই কাজ করে। ঠিক আছে, ওকে। তাছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওর উপর ডাবল মেমব্রেন থাকে। যদিও বলেছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর আমি শুরু লিখে দিলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু রকম হয়। আমি বলেছিলাম একটা স্মুথ হয় আর একটা রাফ হয়। স্মুথটা থাকে কোথায়? সেল মেমব্রেনের কাছে। আর রাফ যেটা থাকে সেটা দিয়ে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, আর সেটা থাকে কোথায়? সেলের কাছে। তো সেলের কাছে যে থাকে বেশি স্টেবল থাকে, দূরে যে থাকে কম স্টেবিলিটি থাকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ যেটা রয়েছে বেশি স্টেবল হয়েছে, আর স্মুথ যেটা রয়েছে কম স্টেবল হচ্ছে। ঠিক আছে, তো আর তে পাওয়া যায় যেমন গলগি বডি বা গলগি কাই যাকে বলা হয়। ঠিক আছে, গলগি বডি, এর উপরও ডবল মেমব্রেন থাকে। ঠিক আছে, ওকে। তাছাড়া যেটা রয়েছে ভ্যাকুওলস, ভ্যাকুওলস যেটা রয়েছে তার উপরও ডাবল মেমব্রেন। এবার কোশ্চেন রয়েছে যার উপর কোনো মেমব্রেন নেই বাট ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, সেটা কি কি রয়েছে? স্যার, গলগি বডিতে ডাবল বললেন না সিঙ্গেল বললেন? সিঙ্গেল বললাম। ঠিক আছে, গলগি বডিতে সিঙ্গেল। ডাবল শুধু তিনটেতে বললাম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, লাইসোসোম, ইন্ডোকুলাম রেটিকুল, ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, ভ্যাকুল, সিঙ্গেল মেমব্রেন। এই তো সিঙ্গেল মেমব্রেন লেখা আছে, সিঙ্গেল মেমব্রেন। যার উপর কোনো মেমব্রেন থাকে না সেটা তো অনেকগুলো রয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা একটাই রয়েছে, সেটা রাইবোসোম। রাইবোসোম, ঠিক আছে, ওকে। রাইবোসোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্য নাম্বার, অন্য যদি বলো তো সেন্ট্রোসোম রয়েছে, সেন্ট্রোসোম তার উপর থাকে না। আর 3 নম্বর মাইক্রোটিউবুলস। ঠিক আছে, মাইক্রোটিউবুল, ওকে। এইগুলোতে কোনো মেমব্রেন থাকে না। ক্লিয়ার? এগুলো পরীক্ষাতে মনে রাখবে। হয়ে গেছে? মুছে দেবো? হ্যাঁ। এবার রয়েছে কি, সেল কভারিং। সেলটাকে কভারিং মানে কি দিয়ে করা হয়? এতগুলো যে অর্গান রয়েছে সেটাতে যে কোনো সময় বাইরে বেরিয়ে যেতে পারে সেলটাকে ভেঙে, মুভমেন্ট করতে করতে। কিন্তু সেগুলো স্টেবল থাকে কি করে? তার জন্য সেল কভারিং থাকে, সেল কভারিং। সেল কভারিং দু রকম হয়। একটা যেখানে সেল ওয়াল পাওয়া যায়। ঠিক আছে, এমন কোশিকা যেখানে সেল ওয়াল পাওয়া যাবে। ঠিক আছে, এক্সাম্পল নিলাম প্লান্ট সেল, প্লান্ট সেল। আর কোথায়? হুম, এলগি, ফাঙ্গি, ফাঙ্গি, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তো বাদই দাও, কারণ কি এখানে সেল মেমব্রেন আসেন। ঠিক আছে,
অ্যালগি, ফাঙ্গি, হ্যাঁ এটা প্লান্ট সেল, অ্যালগি, ফাঙ্গি। তো এইগুলোতে না প্রথম যেটা থাকে লেয়ার সেটাকে সেল ওয়াল বলা হয়। সেল ওয়াল, এটা আউটার লেয়ার। ঠিক আছে, আউটার লেয়ার। ওকে। আর ইনার লেয়ার কে বলা হয় সেল মেমব্রেন। ওকে। আর অ্যানিমাল সেল যেটা রয়েছে, অ্যানিমাল সেলতে, সেইগুলোতে অ্যানিমাল যে সেল রয়েছে, আউটার লেয়ার, ইনার লেয়ার, এটাও সেল মেমব্রেন, এটাও সেল মেমব্রেন। ঠিক আছে, তার মানে এখানে বলতে পারো সেল মেমব্রেন যেটা হয় ডাবল স্ট্রাকচার, ডাবল স্ট্রাকচার সেল মেমব্রেন। এখানে সিঙ্গেল স্ট্রাকচার সেল মেমব্রেন, সিঙ্গেল, সিঙ্গেল স্ট্রাকচার। পরীক্ষাতে জিজ্ঞেস করবে কি সিঙ্গেল স্ট্রাকচার সেল মেমব্রেন কোথায় পাওয়া যায়, ডাবল স্ট্রাকচার সেল মেমব্রেন কোথায় পাওয়া যায়, বলে দেবে তো? হ্যালো, বলতে পারবে তো? স্যার ডবল দেখো এই, মেমব্রেন তো, হ্যাঁ বলো। বলছি ডবল মেমব্রেন তো ওই এতে থাকছে, প্লান্টে থাকছে, তাই তো? প্লান্টে ডবল মেমব্রেন থাকছে না না, না না না, সিঙ্গেল। বললাম, আমি বললাম প্লান্টে যে মেমব্রেন থাকে, শোনো, মেমব্রেন কটা নয় এটা না, মেমব্রেনে যে স্ট্রাকচার থাকে, সে প্লান্টের মধ্যে কি থাকে, সিঙ্গেল স্ট্রাকচার, যে মেমব্রেন হবে সেটা সিঙ্গেল হবে, আর বাইরে থেকে সেল ওয়াল থাকে প্রোটেক্ট করতে থাকে, সেই জন্য এখানে সিঙ্গেল স্ট্রাকচার প্লান্ট সেল। কিন্তু যখনই তুমি অ্যানিমাল সেলতে আসবে, তখনই তোমার মেমব্রেন, যেহেতু সেল ওয়াল নেই তাই জন্য এখানে মোটা সেল মেমব্রেন লাগবে, তাই জন্য সেল মেমব্রেনে যে স্ট্রাকচার হয় সেটা ডবল লেয়ার, এটা ডাবল লেয়ার। মানে সেল মেমব্রেন তো একটাই থাকে, কিন্তু এটা ডাবল স্ট্রাকচার মানে কি লেয়ার। ঠিক আছে, ওকে। এটা মানে কি সিঙ্গেল লেয়ার, বুঝতে পারলে কিনা? স্ট্রাকচার মানে সিঙ্গেল লেয়ার, লেয়ার কটা লাগানো রয়েছে, সিঙ্গেল আচ্ছা, লেয়ার লাগানো, বুঝতে পেরেছি। বুঝতে পারলে কিনা? কারণ যেহেতু এখানে প্রোটেকশন তো পেয়ে যায় সেল ওয়াল, ঠিক আছে, সেল ওয়াল থেকে পেয়ে যায় প্রোটেকশন, তাই জন্য ইয়া মনে রাখবে কিন্তু, আগের দিন আমি বলেছিলাম তোমাদেরকে সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়, আমি বলেছিলাম ব্যাকটেরিয়া সেল ওয়াল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার্থী জিজ্ঞেস করেন পেপটিডো গ্লাইকোল, অ্যামিনো এসিড, মুরামিক অ্যাসিড, তিনটে দিয়ে মিক্স করলে তারপরে সেল ওয়াল ব্যাকটেরিয়া তৈরি হয়। সেরকম আমি বলেছিলাম কি এলগি, ফাঙ্গি আর প্লান্টের সেল ওয়াল। তো এলগিতে যেটা তোমাদেরকে বলেছিলাম সেলুলার প্লাস ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, প্লাস গ্ল্যাকটন, এই তিনটে দিয়ে এলগি বানানো। ফাঙ্গি বলেছিলাম কাইটিন দিয়ে তৈরি করা হয়। আর প্লান্ট সেলতে বলেছিলাম সেলুলোজ প্লাস হেমি সেলুলোজ, অপশনতে শুধু সেলুলোজ লেখা থাকে। ঠিক আছে, ক্লিয়ার? এটা পরীক্ষাতে জিজ্ঞেস করে তোমাদেরকে সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়। ঠিক আছে, চলো এবার চলে আসছি, এগিয়ে আসছি। আচ্ছা, সেল ওয়াল এখানে লিখলাম না ব্যাকটেরিয়া কেন, তার পিছনে রিজন। ব্যাকটেরিয়া এমন একটা সেল রয়েছে যার মধ্যে সেল ওয়াল তো থাকে, কিন্তু সেল মেমব্রেন থাকবে না। এবার সে কারণ কারণ আমি বলেছিলাম ওর মধ্যে প্রোক্যারিওটিক সেল পাওয়া যায়, আর প্রোক্যারিওটিক সেল মানে সেল মেমব্রেন অ্যাবসেন্ট থাকে, তাই জন্য এখানে ব্যাকটেরিয়া এক্সাম্পল দিলাম। তোমাকে যদি জিজ্ঞেস করে কি এমন বলো যার মধ্যে শুধু সেল ওয়াল পাওয়া যায়, বলবে ব্যাকটেরিয়া।
বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? তাহলে এখন অব্দি যদি বলো কি কত রকম কোশিকা, তো আমরা দু টাইপই পড়লি, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক, কিন্তু কোথাও কোথাও দিয়ে দেবে এ সেলুলার। এ সেলুলার মানে যার মধ্যে সেলই নেই, ঠিক আছে। ক্যারিওলজি মানে স্টাডি অফ নিউক্লিয়াস। ক্লিয়ার? চলো তাহলে এবার চলে আসি ফাংশন অফ সেল ওয়াল। সেল ওয়ালের কি ফাংশন হয়েছে, ঠিক আছে। তো আমি এখনই বলি, প্রথম নম্বর প্রোটেকশন করে, প্রোটেকশন টু সেল, ঠিক আছে। সেকেন্ড নাম্বার প্রোটেকশন প্রোভাইড করে, প্রোভাইড টু সেল। সেফ অ্যান্ড সাইজ মেনটেন করে, তাই না? সেফ অ্যান্ড সাইজ মেনটেন করে। ক্লিয়ার? সেল ওয়াল কোথায় কোথায় পাওয়া যায়? প্রেজেন্ট কোথায় থাকে? বলবে সব কটাতে থাকে। কোথায়? প্লান্টে থাকে, অ্যালগিতে থাকে, ফাঙ্গিতে থাকে, ব্যাকটেরিয়াতে থাকে। তফা এটাই রয়েছে, ব্যাকটেরিয়ার ভিতরে কোনো সেল মেমব্রেন থাকে না। অপশন থাকে কোথায়? সেল ওয়াল অপশন, অপশন থাকে কোথায়? বলবে অ্যানিমাল সেলতে থাকে। অপশন অ্যানিমাল সেল, ঠিক আছে। ক্লিয়ার? এবার ইম্পর্টেন্ট, ব্যাকটেরিয়া সেল ওয়াল প্লাস ডাই ইউজ করা হয়, ঠিক আছে। ব্যাকটেরিয়া সেল ওয়াল সাথে প্লাস ডাই ইউজ করা হয় কালার করার জন্য, গ্রাম স্টেন ডাই, ঠিক আছে। ওকে, প্লাস গ্রাম স্টেন ডাই ইউজ করা হয়। ওকে, এটা একটা কালার, ঠিক আছে। ক্লিয়ার কিনা বলো? যদি এই ডাইটা, যদি এই ডাইটা পার্পল কালার হয়, যদি এই ডাইটা, এখানে লিখে দিচ্ছি, ডাই যদি, ডাই মানে কালার, পার্পল হয়, আর যদি ডাইটা পিঙ্ক হয়, তাহলে নাম ব্যাকটেরিয়া চেঞ্জ হয়ে যাবে। এখানে হয়ে যাবে যে ব্যাকটেরিয়া, সেটা হবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। আর যদি পিঙ্ক ডাই দেওয়া হয়, তাহলে ওর নাম হয়ে যাবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তোমরা শুনেছো অনেক জায়গায় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা অ্যাকচুয়ালি যে কালার ডাই, যে এটা গ্রাম সাস্টেন ডাই ইউজ করা হয়, ঠিক আছে। তো গ্রাম সাস্টেন ডাই মিক্স করা হয় যখন সেল ওয়াল সাথে, তখন তার কালার যদি চেঞ্জ হয়, পার্পল হয়ে যায়, তাহলে বুঝে নিও ওই ব্যাকটেরিয়া যেটা রয়েছে সে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যদি ডাই মেশানোর পর কালারটা যদি চেঞ্জ হয়, যদি ওটা হয়ে গেল পিঙ্ক কালার, তাহলে এটা বুঝে নেবো ওটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া রয়েছে। বুঝলে? লাস্ট কোশ্চেন এর মধ্যে থেকে সেল ওয়াল থেকে আসবে কি, সেল ওয়াল কি ডিসকভার কে করেছিল? সেল ওয়াল ডিসকভার বাই রবার্ট হুক।
ঠিক আছে, রবার্ট হুক। ক্লিয়ার? বুঝতে পারলে কিনা বল, কারো কোনো অসুবিধা থাকলে এই অবধি বলবে। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। কর্ণব, বুঝতে পেরেছো তো নাকি শুয়ে আছো? না না, বুঝতে পারছি। বুঝতে পারছো? ঠিক আছে। নেক্সট যেটা কভার ছিল সেটা সেল মেমব্রেন। তো আমরা সেকেন্ড আমরা দেখি সেল মেমব্রেন। আচ্ছা, যেহেতু এটা সব কভার করে কাকে, তো বলেছিলাম সেলের মধ্যে প্রত্যেকটা জায়গায় প্লাজমা থাকে, সেটাকে সাইটোপ্লাজমা বলা হয়। আর এটা কভার হচ্ছে সাইটোপ্লাজমা যেটা রয়েছে সে সেল মেমব্রেন দিয়েই থাকে, তাই জন্য এর নাম দেওয়া হয় কি প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, সেল মেমব্রেনকেই প্লাজমা মেমব্রেন বলা হয়, প্লাজমা মেমব্রেন। মেমব্রেনকে ল্যাটিন ভাষাতে লেমা বলা হয়। ঠিক আছে, সেই জন্য এটাকে প্লাজমা লেমাও বলা হয়। ঠিক আছে, প্লাজমা লেমা। ওকে, তো এটা তিনটে নাম যদি কোথাও পাবে তার মানে সেল মেমব্রেনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সেকেন্ড জিনিস, এইবার এইবার যে সেল মেমব্রেন রয়েছে সেটা আমরা জেনারেলি অ্যানিমাল সেলের কথা বলছি। ঠিক আছে, প্লান্ট সেলে স্পেশালি। তো অ্যানিমাল সেলতে যেটা রয়েছে সেটা তুমি এখনই কিছুক্ষণ আগেই জানো, ডাবল স্ট্রাকচার বা ডাবল লেয়ার সেল মেমব্রেন পাওয়া যায়। ঠিক আছে, ডাবল লেয়ার সেল মেমব্রেন পাওয়া যায়। এটা নিউক্লিয়াস। ঠিক আছে, এখানে সাইটোপ্লাজমা। এটা মানে এটাকে বলবে তুমি, এটা ছেড়ে দাও, লিকুইডটাকে এমনি ফ্লুইড থাকে, বাট এটা ইনার লেয়ার, এটা আউটার লেয়ার। এই জন্য দুটো মিলে এটা ডাবল লেয়ারকে বাই লেয়ারও বলা হয়। ঠিক আছে, ওকে, এটাকে কি বলা হয়, বাই লেয়ার স্ট্রাকচার। মানে এটা বাই লেয়ার রয়েছে, বাই লেয়ার। ওকে, সেল মেমব্রেন তৈরি কি দিয়ে রয়েছে? সেল মেমব্রেন মেড আপ অফ ফসফোলিপিড, ফসফোলিপিড। ঠিক আছে, ফসফোলিপিড দিয়ে তৈরি রয়েছে, ফসফোলিপিড। ওকে, ফসফোলিপিড মানে কি?
এর মানে হয়, এখানে লিখে দিচ্ছি, প্রোটিন প্লাস লিপিড, লিপিড মানে ফ্যাট প্লাস কার্বোহাইড্রেট। ঠিক আছে, ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। ঠিক। এই যে সেল মেমব্রেন থাকে, অ্যাকচুয়ালি তুমি তো দেখছো এরকম স্ট্রাকচার প্রত্যেকটা জায়গায় ফসফোলিপিড দিয়ে তৈরি থাকে। আর ফসফোলিপিড কেমন হয় সেটা বলে দিচ্ছি। এই ফসফোলিপিড এরকম হয়, ঠিক আছে, এইরকম। এটাকে হেড পার্ট বলা হয়, হেড পার্ট। এটাকে টেল পার্ট বলা হয়। হেড পার্ট যেটা এটা হয় না, এটা হাইড্রোফোবিক হয়, হাইড্রোফোবিক। ঠিক আছে, হাইড্রোফোবিক মানে, ফোবিক মানে কি বলো? আরে বলো, হাইড্রোফোবিক, যার যার হাইড্রোফোবিয়া হয়ে যায় তাকে কি বলা হয়? হ্যালো, হাইড্রোফোবিয়া মানে তো ওই যে যে মানে জলে যে ভয় পায় বোধহয় ওইটা। জলে ভয় পায়। জলে ভয় জলাতঙ্ক পাওয়া মানে, হ্যাঁ, জলে ভয় পাওয়া মানেটা কি? তুমি জল থেকে দূরে থাকো, হ্যাঁ কি না, ফার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াটার, তাই না? ফার অ্যাওয়ে মানে কি? যখন মানুষ হয়েছে তখন তো দূরে চলে যাবে। আর যদি কোনো জিনিস এমন রয়েছে, ম্যাটেরিয়াল রয়েছে, সেটা দূরে যেতে পারবে না, তার মানে ওটাকে ফবিক মানেটা কি সেটা বলতে পারবে? মানেটা ওই তো লিখে দিয়েছি। যদি ওর জল থেকে ভয় পায় তাহলে কি ও জলের মধ্যে মিক্স হতে চাইবে? বল। হ্যালো, কি হলো? জলের মধ্যে মিক্স হতে চাইবে? না 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 না। না। তাই জন্য এটা ইনসলুবল ইন ওয়াটার। তার অপোজিট টেল পার্ট যেটা রয়েছে হাইড্রোফিলিক হয়। ঠিক আছে, ফিলিক মানে সলুবল ইন ওয়াটার। ঠিক আছে, টেল পার্ট যেটা রয়েছে সেটা তো সলুবল হয়। ঠিক আছে, কেন হয় না? তার পিছনে ওয়াই হেড পার্ট, কারণ এইটাই যেটা রয়েছে ফসফোলিপিড দিয়ে তৈরি, ফসফোলিপিড। আচ্ছা, ফসফোলিপিড দিয়ে তৈরি যখন হলে তাহলে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এগুলো কোনো জিনিস কি জলের মধ্যে ঘুলনশীল? হ্যালো, না না। না। ওই জন্যই ফসফোলিপিড। এখান থেকে কোশ্চেন কি কি আসতে পারে সেটা শুনে রাখো। প্রথম তো আসবে কি, সেল মেমব্রেন তৈরি কি দিয়ে রয়েছে, তো বলবে ফসফোলিপিড। সেকেন্ডটা বলবে কি, কম্পোনেন্ট অফ ফসফোলিপিড। ঠিক আছে, কম্পোনেন্ট কি কি রয়েছে ফসফোলিপিডে, তুমি বলবে ওটাতে একটা কার্বোহাইড্রেট রয়েছে, একটা লিপিড রয়েছে, আর আর লিপিড, আর মানে লিপিডকেই দেখো, কার্বোহাইড্রেট, লিপিড আর ফ্যাট। লিপিড মানেটা কি? প্রোটিন। লিপিড মানে হ্যাঁ, হ্যাঁ, লিপিড মানে ফ্যাট। ঠিক আছে, লিপিড মানে ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড। লিপিড মানে কি? ফ্যাট। কেমিক্যাল ভাষায়, বায়োলজিক্যাল ভাষায় যেটা রয়েছে ওটাকে বলা হয় আমরা অ্যাকচুয়ালি ফ্যাট। সরি, ঘরের ভাষায় আমরা জেনারেলি বলি ফ্যাট বলে দিই, কিন্তু ফ্যাট অ্যাকচুয়ালি কিছু হয় না। ঠিক আছে, ফ্যাট অ্যাকচুয়ালি কিছু হয় না। ফ্যাট তৈরি হয় লিপিড দিয়ে। ঠিক আছে, ওকে। যেহেতু লিপিড দিয়ে তৈরি হয় তাই জন্য এটাকে লিপিড বলা হয়। ক্লিয়ার? তো যেহেতু এই তিনটে জিনিস দিয়ে এই হেড হেড পার্টটা তৈরি রয়েছে, ওই জন্য এটা ফসফোলিপিড রয়েছে, আর এটা হাইড্রোফোবিক রয়েছে, মানে ইনসলুবল ইন ওয়াটার। নিচেটা টেল পার্ট রয়েছে সেটা সলুবল হয় ওয়াটারতে। ঠিক আছে, এবার চলে আসো ফাংশন অফ সেল মেমব্রেন। এটা মুছবো? হ্যালো, ফাংশন অফ সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন আর প্লাজমা, এর কি ফাংশন? তো যেমন কি প্রোটেকশন দিত না, যে
সেল ওয়াল, ঠিক আছে? সেরকম এই প্রোটেকশন তো দেয় কাকে? অ্যানিমাল সেলকে। কিন্তু প্রোটেকশন বড় ইম্পর্টেন্ট পার্ট নয়, মেইন পার্ট তো রয়েছে, এটা ট্রান্সপোর্টেশন অফ নিউট্রিয়েন্ট হেল্প করে, ঠিক আছে? তো এটা কি করে হেল্প ইন ট্রান্সপোর্টেশন অফ নিউট্রিয়েন্ট। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট জিনিস। তার মানে ট্রান্সপোর্টেশন করে এটা কিভাবে? তো সেল মেমব্রেন এইরকম, তুমি একটা ফান্ডামেন্টাল ইউনিট দেখেছো, এইগুলো পুরো এরকম এরকম কানেক্টেড থাকে, ঠিক আছে? কানেক্টেড থাকে, এরকম করে কানেক্টেড থাকে। কানেক্টেড যখন থাকে না, তখন এটার সাথে এরকম এখানে কি থাকে, মানে জালির মতন করে থাকে, ঠিক আছে? যেখান থেকে এখান থেকে ম্যাটেরিয়াল ট্রান্সপোর্ট হতে থাকে। এবার প্রবলেম হয়েছে, তাহলে কি ট্রান্সপোর্ট নিউট্রিয়েন্ট করতে গেলে সবকটা জিনিস ট্রান্সপারেন্ট হয়ে যাবে, সরি ট্রান্সপোর্টেশন হয়ে যাবে না তো? না, এটা সেমি পেরিমেবল থাকে। এটা যেটা থাকে নেচার অফ, এখানে লিখে দিচ্ছি, নেচার অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেন নেচার কেমন থাকে তো বলবে? সেমি পারমিসিবল, ঠিক আছে? সেমি পারমিসিবল মানে ওই জালির মতন থাকবে, ঠিক আছে? মানে সব কটা পাস করবে না, এটা নেচারের কারণ। ওনলি সিলেক্টিভ নিউট্রিয়েন্ট বা মেটেরিয়াল, যা বলো, ক্যারি আউট আর ট্রান্সপোর্টেশন, যা বলো, ট্রান্সপোর্ট। ওকে, সিলেক্টিভ মেটেরিয়াল মানে এখানে কি, মেটেরিয়াল মানে নিউট্রিয়েন্ট, ঠিক আছে? সব কটা নয়, কারণ যদি এক জায়গা থেকে সব কটাকে তুলে নিয়ে যায়, তাহলে ওখানে সেল কি হবে, বাঁচতে পারবে? হ্যালো, ওখানে সেল কি বাঁচতে পারবে বলো, তাড়াতাড়ি বলো। যদি সব মেটেরিয়াল সব কিছু যদি এখান থেকে তুলে নিয়ে যাওয়া যায়, তাহলে কি বাঁচতে পারবে? বাঁচবে না। এই জায়গা থেকে, এক জায়গা থেকে সব এখান থেকে তুলে সব এখানে নিয়ে চলে যায়, তাহলে এখানে সেল তো ডাইড হয়ে যাবে। তাই জন্য সব কটা নিয়ে যায় না, সেমি পেরিমিসেবল মানে ওখানে যে লেভেলটা হয়ে যায়, তারপরে যে এক্সট্রা থাকে সেটা কি করে, প্রেসার করে। কার উপর প্রেসার করে? সেল মেমব্রেন। তো সেল মেমব্রেন দিয়ে পার হয়ে যায়। মানে ও একটা মোটামুটি সাফিসিয়েন্ট, ও যতটা প্রেসার ও সহ্য করতে পারে সেটা তো রাখে। এবার কতটা প্রেসার সহ্য করতে পারবে, যতটা ওখানে সেলের দরকার হয় ওই প্রেসার ও নিতে পারবে, বাদ বাকি প্রেসার করলে ওখান থেকে বেরিয়ে যাবে, বুঝলে? ওখান থেকে বেরিয়ে কোথায় চলে যাবে? আগে সামনে। সেম কেমন জানো তো, চা পাতিতে যখন চা হয়ে যায়, তারপরে দেখবে ছাঁকবে, ছাঁকানোর পর দেখবে ওটা উপরের পার্টটা ভেজে থাকে, ওটা যখনই একটু প্রেসার করবে, প্রেসার করলে কি হবে দেখবে নিচের দিকে চাটা বেরিয়ে আসে, ঠিক আছে? আর যদি প্রেসার না করো, ওর মধ্যে কিছু না কিছু চা থেকে যায়। কেন থেকে যায়? কারণ কি, ওটা ওর দরকার, ওটা ওর মানে ময়শ্চারাইজ হওয়ার জন্য দরকার, ওর মধ্যে ওইটুকু লিকুইড পার্টটা থাকা দরকার। যদি ওটাকে জোর করে চাপে তারপরেই বেরোবে। তো সেই রকমই এটা জোর করে চাপার মধ্যে তো কেউ নেই, কিন্তু জোর কে করবে? তো এক্সট্রা যে নিউট্রিয়েন্ট আসতে থাকবে সে জোর করবে, এখানে জোর করলেও কি করবে, এক্সট্রা যেটা রয়েছে সেটা বেরিয়ে সামনের দিকে চলে যাবে। এটাকে বলা হয় সেমি পারমিসিবল, পারমিয়েবল। বুঝতে পারলে কি? হ্যালো, বোঝা গেল? একটু ওয়েট করুন। এটা চাইলে যেভাবে তোমরা লিখতে পারো, বাংলায় লিখে বাংলায় লিখে না। এই পিয়ালি, তোমার কটা পর্যন্ত আছে? স্যার করান না, কোনো অসুবিধা নেই। এই তো, ঠিক আছে।
মানে আচ্ছা রাতে সাড়ে নেবো নটা ক্লাস, হ্যাঁ অবধি করিয়ে দিন, 9:30। ঠিক আছে, আর রাতে ক্লাস নেবো, ঠিক আছে। আর রাতে আমি রেকর্ডিং করে নেবো, ল্যাপটপ এসে গেছে, আমি রেকর্ডিং করে নেবো, কিন্তু যেদিন তুমি করতে পারবে সেদিন তুমি করবে, কারণ কি আমার করতে তো করে নেবো কিন্তু অ্যাকচুয়ালি অসুবিধা হয়। স্যার কালকে পারবো, কালকে পারবো। কালকে ঠিক আছে, সকালে, কালকে তুমি সকাল, সকালেও পারবো। হ্যাঁ সকালে পারবে, ঠিক কারণ আছে। কালকে তো তোমার পড়া থাকে। ও হো, কালকে সোমবার, না আমি ভুলে গেছি, সরি সরি। সকালে করে দেবো, সকালে করে দেবো। আজকে আমি রাতে করে নেবো, কারণ মেকআপ করে নেবো কালকে সকালে, জানি না কালকে 16 তারিখ, না কালকে হবে না সকালে, কালকে রাতেই হবে, কারণ কালকে দেখছি, তাও আমি বলে দিই, যদিও আছে পরীক্ষা, কটা থেকে আছে পরীক্ষা সেটা দেখে বলি, যদি 10টা থেকে আপনার স্যার থাকে তাহলে সকালে করবো। তারিখ পড়েছে যেইটা? আরে যেইটা আমার পড়েছে পরীক্ষা, আরে আমার এগুলো রোজ পরীক্ষা আছে, কোন কোন টাইমে আছে জানি না, দেখতে হবে। একটা তো 13 তারিখে গেল, হয়েছে কারনাপ। স্যার। ঠিক আছে, নেক্সট দেখো, পরীক্ষাতে আসবে সেল মেমব্রেন থিকনেস কত হয়, মানে কত মোটা হয়, ঠিক আছে, এটা পরীক্ষাতে জিজ্ঞেস করে। থিকনেস অফ সেল মেমব্রেন, 75 অ্যাংস্ট্রম হয়, 75 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু কত? 10⁻⁻10 মিটার, বা 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁻8 সেন্টিমিটার, ঠিক আছে, এটা মাথায় রাখ, ক্লিয়ার? তার মানে সোজাসুজি এটা বলতে চাইছি এত অ্যাংস্ট্রম রয়েছে, ঠিক আছে, এটাকে যদি ন্যানোমিটার, 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, ঠিক আছে, তাহলে একে যদি একবার একে কমাতে হয় তাহলে কি করতে হবে বলো, 10 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ কি না? আরে বলো, ক্লিয়ার কি না? তার মানে এটাকে যদি আমি লিখতে চাই এরকম 7 5 10⁻⁻, অ্যাংস্ট্রমকে 10 লিখতে পারি, এত মিটার, লেখা যায় কিনা বল? আচ্ছা এটাকে আমি এরকম লিখতে পারি না, 7.5 ইন্টু 10, 75কে এটা লিখতে পারি কি, 10 দিয়ে গুণ করে দেবো, 75ই হয়ে যাবে 7.5। এদিকে 10⁻⁻10 তো আছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে দেখো যদি একটা প্লাস রয়েছে একটা মাইনাস রয়েছে, তো অটোমেটিক্যালি এটা 7.5 ইন্টু 10⁻⁹ মিটার হয়ে যাবে, আর এটার মানে হয়ে গেলো 7.5 ন্যানোমিটার, ঠিক আছে, আমি ডাইরেক্ট লিখে দিয়েছি এত অ্যাংস্ট্রম বা এত ন্যানোমিটার, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমি যদি করি, আমি যদি আর একটা জিনিস করতে চাইলে করতেই পারি, এই যে এখানে করছি, ঠিক আছে, কি রয়েছে, 75 ইন্টু 10⁻⁻10 মিটার রয়েছে। আমি যদি চাই কি, দেখো একে 10,000 দিয়ে গুণ করে, তাহলে কত হবে বলো, আমি এটাকে 0.007, এটা 75, 0.0, একবার হ্যাঁ, ইন্টু এই 10,000 লিখতে পারি কি? এটা কি লিখতে পারি একটু বল, লেখা যায় কি? এই 75কে এটা লিখলে কোনো অসুবিধা আছে? তাড়াতাড়ি বলো, কে বুঝলে না সেটা বলবে তাড়াতাড়ি। 75কে যদি এখানে দেখো পয়েন্ট সরিয়ে দিলে কোথাও যদি এরকম লেখা আছে দেখো 0.0075, এর মানে এটা কি, 0
সরি, ইন্টু 10,000 লেখা আছে, 10,000। তার মানে এটাই না, 75 বাই নিচে 10,000 দিয়ে দাও, এক পর 4টে জিরো, মানে পয়েন্ট মানে 1, তারপরে 4টে রয়েছে, 4টে জিরো, 1। দেখো এটা ক্যান্সেল মানে 75। তার মানে এটা মানে এটাই, যা 75 রয়েছে তার মানে এটা, এই পুরোটা, এই পুরোটা ঠিক 75-এর ইকুইভ্যালেন্ট রয়েছে, হ্যাঁ কিনা? বুঝতে পারলে কিনা বল? তাহলে এটাকে আমি এবার একটা জিনিস করতে পারি, 0.0075 ইন্টু 10⁻⁴ দিয়ে দিতে পারি, এখানে 10⁻⁻10 তো রয়েছে মিটার, এখানে এটা লিখতে পারি 0.0075 ইন্টু, এটা 4 কেটে গেল 10⁻⁻6, এটার মানে কি হলো 0.0075 মাইক্রোমিটার। তাহলে অলমোস্ট আমি একটা জিনিস পেলাম সবকিছু দিয়ে, কি দেখো এই যে থিকনেস রয়েছে এটা আইদার 75 অ্যাংস্ট্রম রয়েছে, না হলে এটাকে বলতে পারো কত, এটাকে বলতে পারো তুমি 7.5 ন্যানোমিটার রয়েছে, না হলে বলতে পারো এটা কি 0.0075 মাইক্রোমিটার রয়েছে। কেউ কেউ এটা এরকম লিখে দেয় 0.007 মাইক্রোমিটার, 5 দরকার নেই, লাস্টে ছেড়ে দেয় বাদ দিয়ে। বুঝতে পারলে কিনা বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যালো, বোঝা গেল? পরে বলবে না এগুলো নোটে, কিন্তু এগুলো এক্সপ্লেন করা থাকবে না, নোটে শুধু ডাইরেক্ট এটা লাইন লেখা থাকবে, 75 অ্যাংস্ট্রম বা 7.5 ন্যানোমিটার বা এত মাইক্রোমিটার। পরে তখন বলবে না এটা কি করে এলো। আমি বারবার বলছি, এখানে সব আমি বলে দিলাম, এই ভ্যালুটাও জিজ্ঞেস করে, অ্যাংস্ট্রমের ভ্যালু কত রয়েছে, ন্যানোমিটার ভ্যালু রয়েছে কত, 1 মাইক্রোমিটারের ভ্যালু কত রয়েছে, সব জিজ্ঞেস করে। 1 মাইক্রোমিটারের ভ্যালু কত রয়েছে, 10⁻⁻6 মিটার, ঠিক আছে? এগুলো আমি সব এখানে বলে দিলাম, পরীক্ষাতে জিজ্ঞেস করবে মাইক্রো মানে কত, -6, ন্যানো মানে -10 মিটার, আর অ্যাংস্ট্রম মানে -10 মিটার। ক্লিয়ার? দেখো হয়ে গেলে মুছবো, মুছে দেবো। হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও। এই যে স্ট্রাকচার বললাম না, কি এরকম স্ট্রাকচার রয়েছে, ওই রকম স্ট্রাকচার রয়েছে, এটা আন্ডারস্টুড করেছিল, একটা মডেল দিয়েছিল, ঠিক আছে? সেটা তোমাকে জিজ্ঞেস করবে সেই মডেলটা নাম কি, যেটা দিয়ে সেল মেমব্রেন কে বোঝা যায়, ঠিক আছে? তো স্ট্রাকচার অফ সেল মেম্বার, of cell membrane understood by help of fluid mosaic model, ঠিক আছে? fluid mosaic model, এটা single। আচ্ছা, এটা দিয়েছিল কি, এটা দিয়েছিল সিঙ্গার আর নিকোলসন, given by সিঙ্গার and নিকোলসন, নিকোলসন, ঠিক আছে? এই দুটো নাম মাথায় রাখো, তোমাদেরকে জিজ্ঞেস করবে ফ্লুইড মোজাইক মডেল কি রয়েছে, সেল মেমব্রেনের স্ট্রাকচার বোঝার জন্য একটা মডেল দেওয়া হয়েছিল, ঠিক আছে? এটা কে দিয়েছিল, সিঙ্গার এন্ড নিকোলসন।
নেক্সট, সেল মেম্বার প্রথমবার কে দেখেছিল, অবজার্ভ কে করেছিল? সেল মেমব্রেন ফার্স্ট অবজার্ভ বাই সায়েন্টিস্ট যিনি ছিলেন গ্রেন্ডাল, ঠিক আছে। গ্রেন্ডাল ইন আরবিসি, আরবিসি মিন্স রেড ব্লাড সেল। কোথায় সেলস লেখা থাকবে, কোথাও কার্পোস লেখা থাকবে, একই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, রেড ব্লাড ব্লাড কোশিকা মানে, সরি, রেড ব্লাড কোশিকা মানে আরবিসি, রেড ব্লাড সেল। এর মধ্যে কি মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়? হ্যালো, আচ্ছা, আরবিসি ডিসকভার কে করেছিল বলো তো? পড়িয়েছিলাম আগে, কে করেছিল? কোনটা? আরবিসি ডিসকভার কে করেছিল? না না না, ওটা যা মনে নেই আমার। ব্যাকটেরিয়া ডিসকভার কে করেছিল? ব্যাকটেরিয়া ডিসকভার কে করেছিল? হুম, আচ্ছা, ছাড়ো ছাড়ো, স্পার্ম ডিসকভার কে করেছিল? নেই পর জানা। ব্যাকটেরিয়া ডিসকভার কে করেছিল, স্পার্ম ডিসকভার কে করেছিল, প্রোটোজোয়া ডিসকভার কে করেছিল, লিভিং সেলের মধ্যে ফার্স্ট টাইম লিভিং সেলকে ডিসকভার কে করেছিল সেটাও তো জানো। আচ্ছা, তোমরা এটাই বলো, ডেড সেলকে ডিসকভার করেছিল। হ্যালো, ডেড সেলকে ডিসকভার করেছিল। আচ্ছা, আচ্ছা, প্রথম সেলই ডিসকভার কবে করা হয়েছিল সেটাই বল। ডেড রবার্ট সেল হুক। রবার্ট হুক, আর সেলও রবার্ট হুক। রবার্ট হুক প্রথম করেছিল, প্রথম ফার্স্ট টাইম রবার্ট হুক করেছিল কবে? 1665 সালে। এটা ডেড সেল ছিল, ডেড সেল। ভুলে যাও, এইভাবে হলে হবে? রবার্ট হুক। তারপরে বলেছিলাম লিভিং সেল কে করেছিল, লিভিং সেল, লিভিং সেল এবি লন হুক, তাই না? আর ইনি এবি লন হুক যেটা রয়েছে, অ্যান্টোনিও, অ্যান্টোনিও লেওয়েন হুক যে ছিল, উনি কি করেছিলেন? উনি সবকটা স্পার্ম হোক, প্রোটোজোয়া হোক, বা ব্যাকটেরিয়া হোক, ব্যাকটেরিয়া, স্পার্ম, প্রোটোজোয়া, আরবিসি সবকটা উনি ডিসকভার করেছেন, ঠিক আছে। তাছাড়া উনি একটা বই লিখেছিলেন, সিক্রেটস অফ নেচার, ঠিক আছে, দ্য সিক্রেটস অফ নেচার, ক্লিয়ার কিনা? আচ্ছা, গ্র্যান্ডাল ওই আরবিসি তে গ্র্যান্ডাল ফার্স্ট টাইম কি করেছিল, অবজার্ভ করেছিল কি ওর মধ্যে নিউক্লিয় মেমব্রেন পাওয়া যায়, বুঝতে পারলে কিনা? নিউক্লিয় মেমব্রেন পাওয়া যায় কোন স্ট্রাকচার? ওখানে ওখানে সিঙ্গেল স্ট্রাকচার পাওয়া যায়, ঠিক আছে, আরবিসির মধ্যে, ক্লিয়ার? যাক, পরে এটা কোশ্চেন এলো কি আরবিসি তে কি মাইটোকন্ড্রিয়া পাওয়া যাবে তাহলে? কারণ সব সেলে তো মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় মোটামুটি, তাহলে আরবিসি তে কি মাইটোকন্ড্রিয়া পাওয়া যাবে? আরবিসি তো একটা সেল। তারপরে অবজার্ভ করতে করতে সায়েন্টিস্ট এই জায়গায় এসে দাঁড়ালো যে মাইটোকন্ড্রিয়াতে, আর মানে মাইটোকন্ড্রিয়া যেটা রয়েছে আরবিসি তে অ্যাবসেন্ট থাকে। কেন অ্যাবসেন্ট থাকে? তার কারণ একটাই রয়েছে, যদি মাইটোকন্ড্রিয়া আরবিসি তে থাকে, তাহলে আরবিসি তে যে অক্সিজেন আর কার্বন ডাই ট্রান্সপোর্টেশন হচ্ছে, আচ্ছা, ভুল করে এটা মনে করবে নাকি শুধু অক্সিজেন ট্রান্সপোর্টেশন, 75% কার্বন ডাই ট্রান্সপোর্টেশন হয় আর 100% অক্সিজেন ট্রান্সপোর্টেশন হয়, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? কারণ আমার বডির কার্বন ডাই অক্সাইডের দরকার থাকে, কিন্তু একটা লিমিট পর্যন্ত, লিমিটের বাইরে চলে গেলে সেটা সেলগুলোকে ডেথ করতে লাগে, বা আমাদের মানুষের মানে আমাদের বডির যে ব্যালেন্স থাকে সেটা চেঞ্জ হয়ে যায়।
সেই জন্য ওটাকে আমরা ওয়েস্ট প্রোডাক্ট বলি, কিন্তু একটা সার্টেন লিমিট পর্যন্ত আমাদের কার্বন ডাই অক্সাইড লাগে। ঠিক আছে, সেই জন্য হিমোগ্লোবিন যেটা রয়েছে দুটোইকে ট্রান্সপোর্ট করে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, কিন্তু ইন প্রায়োরিটি কেস আমরা অক্সিজেন বলি। ঠিক আছে, যদি ওখানে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়া থাকলে তাহলে রাস্তাটা ব্লক হয়ে যাবে, আর রাস্তা ব্লক হয়ে গেলে ব্লাড দিয়ে যেটা রয়েছে অক্সিজেন সেটা ফরওয়ার্ড হতে পারবে না, মানে ট্রান্সপোর্টেশন হতে পারবে না, CO2 ট্রান্সপোর্টেশন হতে পারবে না। সেই জন্য তোমাদেরকে মাথায় রাখবে এটা, कि सेल मेम्ब्रेन तो रेड ब्लड सेल्स से पावा जाए, किंतु सेकेंड लार्जेस्ट ऑर्गेन ऑफ द सेल मेम्बर, सेल ऑर्गेन, सेकेंड लार्जेस्ट सेल ऑर्गेन माइटोकॉन्ड्रिया आफ्टर न्यूक्लियस absent in RBC। বুঝেছো? ক্লিয়ার? হ্যালো, এবার কোশ্চেন রয়েছে সেল মেমব্রেন কি ডিসকভার কে করেছিল? ডিসকভার কে করেছিল? দুটো সায়েন্টিস্ট, ক্র্যামার নাগেলি, ক্র্যামার নাগেলি। ঠিক আছে, তাহলে কি কি বললাম? সিঙ্গার নিকোলসন একটা মডেল দিয়েছিল, ফ্লুইড মোজেক মডেল, মোজেক মডেল। এটা দিয়ে শুধু জানা গেল, অবজার্ভ করা হলো, আন্ডারস্ট্যান্ড করা হলো কি সেল মেমব্রেন। তারপরে ফার্স্ট যে সেল মেমব্রেনকে অবজার্ভ করেছিল, দেখেছিল, সেটা ছিল মডেল কে দিল, মাথায় রাখবে, সিঙ্গার নিকোলসন। এই মডেলকে ইউজ করে প্রথমবার কে দেখলো? RBC তে, গ্র্যান্ডার। মানে আরবি মানে ফার্স্ট টাইম কোনো যে কোনো জায়গায় মেমব্রেন কোথায় দেখা হলো, তো দেখলো RBC। ঠিক আছে, RBC তে যে দেখা হলো, তো বললো কি এই রেড ব্লাড সেলসে দেখা হলো, কিন্তু সেল মেমব্রেন প্রথম ডিসকভার কে করলো? তো ক্র্যামার এন্ড নাগেলি। তাহলে মাথায় রাখবে, ডিসকভার করেছে ক্র্যামার নাগেলি, অবজার্ভ করা হয়েছে ফ্লুইড মোজেক মোডে, সিঙ্গার এন্ড নিকোলসন দিয়ে, আর ফার্স্ট টাইম RBC তে যিনি দেখেছেন সেটার নাম ছিল গ্র্যান্ডার। ক্লিয়ার? এই চারটে, পাঁচটা সায়েন্টিস্টের নাম মনে রাখ। চলো, আচ্ছা, কখনো কখনো তোমাদেরকে জিজ্ঞেস করবে কি সেল মেমব্রেন, ওরা জিজ্ঞেস করে না কি প্ল্যান্টের মধ্যে কটা থাকে, অ্যানিমাল মধ্যে কটা থাকে, মানে নাম্বার নাম্বার হিসাবে তো দুটো, কিন্তু একটা সেল মেমব্রেন থাকে, একটা সেল ওয়াল থাকে। আর অ্যানিমাল মধ্যে একটাই, সেটা সেল মেমব্রেন। কিন্তু একটাই যেটা সেল মেমব্রেন থাকে সেটা বাই লেয়ার থাকে, আর প্ল্যান্টের মধ্যে যেটা রয়েছে সিঙ্গেল লেয়ার। মোট কথা এটা। ঠিক আছে, চলো, এটা হয়ে গেল তোমাদের মেমব্রেন। নিউক্লিয়াস শুরু করব। নিউক্লিয়াস, না না, দাদা এটা মুছবেন না। বুঝবো না, বলতে পারবো। চলো তাহলে, এটা হয়ে গেল, রাতে নিউক্লিয়াস শুরু করব। ঠিক আছে, স্যার বলছি নিউক্লিয়াস কি ওই 9:30টার মধ্যে হবে, না টাইম লাগবে বলুন, অনেকটা বড়। না, নিউক্লিয়াস সব থেকে বড় পার্ট। তাহলে ঠিক আছে, থাকবে। আর নিউক্লিয়াসের মধ্যে মোটামুটি রাতে যদি নিউক্লিয়াস শেষ হয়ে যায়, তাহলে এইটা চ্যাপ্টার মোটামুটি শেষ, মানে হতে বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, মানে দুটো ক্লাসে এই চ্যাপ্টার পুরোটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, কারণ নিউক্লিয়াস বোঝানো জিনিস, বাদ বাকি জিনিস অত বোঝানো না, দুটো না। হ্যাঁ, টোটাল তিনটে ক্লাসের মধ্যে সাইটোলজি শেষ হয়ে যাবে। সাইটোলজি শেষ হয়ে যাওয়া মানে কি, তোমাদের 10% সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা মোট কথা, এটা মনে রাখো, কারণ কি সাইটোলজি থেকে তোমার দুটো কোশ্চেন এক্সামে আসেই আসে, যে কোনো এক্সামে, বুঝেছো? ক্লিয়ার? মানে পাঁচটা কোশ্চেন ছটা যদি থাকে, ওখানে দুটো কোশ্চেন, মানে এখান থেকে থাকে একটা বা দুটো। যেমন কালকেই দেখো একটা চলে এসেছে, ফার্স্টই কোশ্চেন চলে এলো কি, স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ সেল কি হবে, মানে সেল বলছি, মানে কোন লিভিং এর স্ট্রাকচার ফাংশনাল ইউনিট ছিল। তো এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট। আর একটা আরো চ্যাপ্টার ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম থেকে প্রচুর কোশ্চেন আছে। এমনি তো বলতে পারো অ্যানিমাল, মানে মানুষের, মানে হিউম্যান বডি স্ট্রাকচার থেকে এই পুরোটাই কোশ্চেন থাকে। ঠিক আছে, সেলের পরে হিউম্যান বডি স্ট্রাকচার পড়ে নিলে মানে মোটামুটি 80% সিলেবাস। কিন্তু হিউম্যান বডিকে পড়তেই তো অনেক লাগে না,
ডাইজেস্টিভ ডাইজেস্টিভ সিস্টেম একদিকে, তোমার উৎসর্জি তন্ত্র, আর তোমার কি রয়েছে রেসপিরেটরি সিস্টেম, এগুলো সব জিনিসগুলো। তাছাড়া সার্কুলেটরি সিস্টেম, এত কিছু পড়তে হবে, ডিজিজ পড়তে হবে। চলো, রাতে ক্লাস হবে 9:30। ঠিক আছে, চলো টাটা।